আসসালামু আলাইকুম। কদিন পরেই বিপিএল, অলরেডি বিপিএল এর দামামা বেজে উঠেছে এবং আমরা একটা প্রি হাইপ স্টেজে রয়েছি। গেল কয়েকদিন আগে bdcrickTime.com আমাকে জিজ্ঞেস করেছিল যে 2024 বিপিএলে আমি যদি কোনো দলের মালিক হই তাহলে অ্যাভেলেবল প্লেয়ার্সদের মধ্যে আমি কোন 11 জনকে বেছে নেব। আমি আমার একাদশটা জানিয়েছিলাম। তবে আজকে আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে একেবারে শুরু থেকে এই পর্যন্ত বিপিএলে যারা খেলেছেন তাদের মধ্যে যদি আমাকে সেরা একাদশ গঠন করতে বলা হয় তাহলে ব্যাপারটা কেমন ঘটবে। আমি তাকে উত্তর দিয়েছি যে আসলে আমি তো সেই একেবারে শুরুর বিপিএল থেকে এই পর্যন্ত প্রত্যেকটা বিপিএলে কোনো না কোনোভাবে যুক্ত ছিলাম বিপিএল এর সঙ্গে, এবং আমি যদি আসলে একাদশ গঠন করি একেবারে শুরু থেকে এই পর্যন্ত সেটা একটু সেকেলে দেখাবে, কারণ এখনকার সময় অনেক প্লেয়ার থাকবে না, যেহেতু আমি একেবারে শুরু থেকে বিপিএলটা ফলো করছি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলাম, কমেন্ট্রি হোক বা অ্যানালাইসিসের মাধ্যমে হোক। সো আমার একাদশটা আমি বলছি অনেকের সঙ্গে মিলবে না, কারণ আমার একাদশটি একটু সেকেলে একাদশ হতে পারে, তবে এটাই আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত যারা বিপিএলে খেলেছেন তাদের মধ্যে সেরা একাদশ। এক নম্বরে যিনি থাকবেন এই ব্যাপারে কোনো ডাউট থাকার আমার মনে হয় না কথা। হ্যাঁ, এই প্রজন্মের অনেকেই তার খেলা দেখেন নাই। তিনি হচ্ছেন ক্রিস্টোফার হেনরি গেইল, দ্য ইউনিভার্স বস। বিপিএলে এখন পর্যন্ত পাঁচটা সেঞ্চুরি তিনি মেরেছেন, এবং গেইল যখন গেইল ছিলেন, যেটা এই প্রজন্মের দর্শকরা দেখেন নাই, আমার মনে হয় যে আপনাদের বড় ভাইদের কাছ থেকে বা কারো কাছ থেকে জেনে নেবেন যে কেন ক্রিস গেইলকে আমি এক নম্বরে রাখলাম, এবং সেটা শুধুমাত্র বিপিএল না, আইপিএল বলেন, সিপিএল বলেন, যে কোনো টুর্নামেন্টে ক্রিস গেইলকে এক নম্বরে রাখতে হবে সর্বকালের সেরা একাদশ গঠন করতে গেলে। দুই নম্বরে ক্রিস গেইলের ওপেনিং পার্টনার হিসেবে আমি রাখবো তামিম ইকবাল খানকে। বিপিএল এর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল খান, এবং আমরা যারা ওই সময় ক্রিকেট দেখেছি বা যুক্ত ছিলাম, তামিম ইকবালের সেই সেঞ্চুরিটা যেটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিনি ফাইনাল ম্যাচে করেছেন, ইট ওয়াজ আনবিলিভেবল সেঞ্চুরি এবং দুর্দান্ত একটা সেঞ্চুরি ছিল। তামিম ইকবাল গেল আসরেও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। সো সব কিছু মিলে তামিম ইকবাল 2 নম্বরে থাকবেন ক্রিস গেইলের ওপেনিং পার্টনার হিসেবে। 3 নম্বর ব্যাটিং একটা ইন্টারেস্টিং চয়েস। সেই ইন্টারেস্টিং চয়েসটা আমি বলবো এবি ডিভিলিয়ার্স। যদিও এবি ডিভিলিয়ার্স মাত্র একটা সিজনই খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে, তারপরও হু ফরগেটস দ্যাট 50 বল সেঞ্চুরি, 50 বলে যে সেঞ্চুরিটা করেছিলেন ওই আসরে বিপিএল এর এক্সট্রাক্টর ছিলেন আসলে এবি ডিভিলিয়ার্স। সো আমি সবাইকে আসলে প্রাইম ফর্মের প্লেয়ার ধরছি যে তাদের প্রাইম ফর্মে ব্যাপারটা কেমন একাদশ যদি আমি গঠন করি। সো 1 নম্বর ক্রিস গেইল, 2 নম্বর তামিম ইকবাল, 3 নম্বর আমি এই জায়গায় এবি ডিভিলিয়ার্সকে রাখবো, এবং এবি ডিভিলিয়ার্সকে আমি উইকেট কিপিংয়ের দায়িত্বটা দেবো। হ্যাঁ, এই জায়গাটায় জনসন চার্লস হয়তো বা ডিজার্ভ করেন আরও একজন উইকেট কিপার ব্যাটার, কারণ তিনি অনেকগুলো আসর খেলেছেন বিপিএলে, কিন্তু আমি এবি ডিভিলিয়ার্সকে রাখবো। এবি ডিভিলিয়ার্স ইজ এবি ডিভিলিয়ার্স। ওই একটা সিজনে এই ডিভিলিয়ার্স যেটা করেছেন সেটা অনেকগুলো সিজনও করতে পারেন নাই। 4 নম্বরে সেই জায়গাটায় আমি রাখবো রাইলি রুশোকে। রাইলি রুশো বাহাদি ব্যাটার, যতগুলো বিপিএল খেলেছেন ডমিনেট করে খেলেছেন, দলের অন্যতম প্রাণ ভোমরা ছিলেন, এবং রাইলি রুশো যে মাপের ব্যাটার, এখনও তো তিনি আসলে বেশ ভালো ব্যাটিং করেন। আমি একদম সেই অনেক আগে থেকে যদি শুরু করি, একটা সময় রংপুর রাইডার্সে খেলতেন, তাকে দেখেছি আমরা খুলনাতে খেলতে দেখেছি। সো রাইলি রুশো ইজ সামথিং এলস। আমার কাছে মনে হয় যে মিডল অর্ডারের স্টেবিলিটি প্রদানের জন্য রাইলি রুশো ওই জায়গাটায় আরও একজন বিদেশি ক্রিকেটার। আমি তিনজন বিদেশি ব্যাটারকে এই জায়গাটায় চয়েস করেছি এই কারণে, কারণ দিন শেষে বিপিএলে বিদেশি ব্যাটাররাই আসলে বড় পার্থক্যটা গড়ে দেন, এবং যাদের কথাই বলছি তাদের কিন্তু সেঞ্চুরি আছে বিপিএলে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আফটার দ্যাট নান আদার দেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান বিপিএলের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার, ব্যাটে বলে সব কিছুর ক্ষেত্রে সাকিব আল হাসানকে তো সেই জায়গাটা আপনাকে রাখতেই হবে। একদিক থেকে বোলিং, একদিক থেকে ব্যাটিং, বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট তিনি হয়েছেন। এবার 2024 বিপিএলে সাকিব আল হাসান খেলতে পারবেন কি পারবেন না সেটা দেশের পলিটিক্যাল সিনারিওর উপর ডিপেন্ড করছে। তবে আমি যদি আমার ব্যক্তিগত মতামতের জায়গা দিতে যাই, একটা মামলা সাকিব আল হাসানের নামে আছে, সেটাই তো আসলে ঝুলে আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটার নিষ্পত্তি খুব দ্রুত হওয়া উচিত, কারণ যদি কেউ অপরাধী হন তাহলে তো অপরাধী শাস্তি পাবেন, কিন্তু কেউ যদি অপরাধী না হন তাহলে যদি মিথ্যে মামলা কারো মাথার উপর ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেটাও কিন্তু এক ধরনের মানবাধিকার লঙ্ঘনের জায়গা। সুতরাং সাকিব আল হাসান 2024 বিপিএল খেলতে পারবেন কি পারবেন না সেটা পুরোপুরি দেশের পলিটিক্যাল সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, যেটা হয়তো আমরা ক্রীড়ামোদী মানুষ যারা তারা অবশ্যই কখনো কাম্য করি না যে খেলার সঙ্গে পলিটিক্স মিক্সড হবে। 6 নম্বরে সেই জায়গাটায় আন্দ্রে রাসেল। এই জায়গাতেও কোনো চিন্তার কোনো কিছু নাই, আন্দ্রে রাসেল সেই জায়গাটাই থাকবেন। দেখেন আমি 1 থেকে 6টা আসলে এইভাবে সাজিয়েছি, 1 থেকে 6টা এমনভাবে সাজানো যেখানে আপনি দেখবেন যে প্রত্যেকেই গেম চেঞ্জার, প্রত্যেকেই গেম চেঞ্জার। এবং আমি এখানে বিদেশিদের আধিক্যটা এই কারণে বেশি রেখেছি, বিদেশিদের আধিক্যটা এই কারণে বেশি রাখা কারণ আবারও বলি বিপিএলে পার্থক্যটা কিন্তু আসলে বিদেশিরাই করে দেন।
আর যে টিমে ক্রিস গেইল আছেন, যে টিমে এবি ডিভিলিয়ার্স আছেন, যে টিমে আন্ড্রে রাসেল আছেন, যে টিমে রাইলি রুশো আছেন, এই চারজনের যে কোনো একদিন যে কোনো একজন দাঁড়ালেই কিন্তু আলটিমেটলি খেলা অনেক বড় স্কোরে গিয়ে দাঁড়ায়। সো আমি এই কারণে বিদেশিদের আধিক্যটা এই জায়গাটায় বেশি রেখেছি। আফটার দ্যাট 7 নম্বরে মাশরাফি বিন মুর্তজা, এবং তিনি এই দলটার লিড করবেন, এই দলটার ক্যাপ্টেন থাকবেন। মাশরাফি বিন মুর্তজা বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যকবার যারা টুর্নামেন্টটা জিতিয়েছেন তাদের মধ্যে তিনি একজন। ইমরুল কায়েসকে অনেকে এই জায়গায় বলবেন, কিন্তু ওই জায়গাটা উইথ ডিউ রেসপেক্ট বলতে হবে যে ইমরুল কায়েস যতগুলো আসলে ক্যাপ্টেন্সি করেছেন এর মধ্যে কতটুকু প্রভাব তার দলে ছিল। একবার তো এরকমও শোনা গিয়েছিল যে আসলে ক্যাপ্টেন্সি তামিম ইকবাল করেন, ইমরুল কায়েস ওই জায়গাটায় জাস্ট টস করতে নামেন, এরকম অনেক কথাবার্তাও শোনা গেছে বিভিন্ন সময়। বাট বিপিএলের ক্যাপ্টেন, আপনি যদি ক্যাপ্টেন্সির এক্স ফ্যাক্টর ধরেন সেটা অবশ্যই মাশরাফি বিন মুর্তজা, এবং এখনকার মাশরাফি বিন মুর্তজা না, আপনি প্রাইম টাইমের মাশরাফি বিন মুর্তজাকে চিন্তা করেন, যখন তিনি মোটামুটি বোলিংটাও করে দিতে পারতেন এবং তার ক্যাপ্টেন্সির একটা জৌলুসের জায়গা ছিল। একটা ম্যাচ তো আমার মনে আছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একদম জেদ করে একটু ওপরের দিকে নেমে মিডল অর্ডার ব্যাটিং করতে নেমে 50 মেরে ম্যাচ জিতিয়েছিলেন। সো ওই জায়গাটায় মাশরাফি বিন মুর্তজা থাকবেন। আফটার দ্যাট এটা খুব ট্রিকি চয়েস, অনেকেই এই প্রজন্মের অনেকেই তাকে চেনেন না, আমি যাকে 8 নম্বরে রাখবো তিনি হচ্ছেন সোহাগ গাজী। আমি এই জায়গাটা এমন একজনকে রাখতে চাই যিনি নতুন বলে স্পিন অপশনটায় কাজে দিবেন। এখন বাংলাদেশি বোলারদের মধ্যে নতুন বলে স্পিন অপশনটায় কাজে দেন শেখ মেহেদীকে এখন অনেকে ছিলেন, বাট আমার কাছে মনে হয় যে লোকাল বোলারদের মধ্যে নতুন বলে কাজ করে দেওয়াটা সোহাগ গাজী যখন তার প্রাইম ফর্মে ছিলেন, এটা না যে অ্যাকশন শুধরে আসার পর যে সোহাগ গাজী, সে তার কথা আমি বলছি না, সোহাগ গাজীর যখন প্রাইম টাইম ছিল সেই সোহাগ গাজীর কথা বলছি। ব্যাটসম্যানদেরকে নতুন বলে যথেষ্ট টাফ টাইম দিতে পারতেন। এটা আবারও বলি, এই প্রজন্মের যারা আছেন হয়তো বা আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু আপনাদের যারা একটু বড় ভাই আছে, সোহাগ গাজী অ্যাট হিজ পিক, ইভেন 2012-13 মৌসুমের বিপিএলটা যদি আপনি চিন্তা করেন, সোহাগ গাজী একটু জেনে নেবেন যে তিনি কেমন পারফর্ম করেছেন। আমি এই জায়গাটা সোহাগ গাজীকেই রাখবো। দেন আফটার দ্যাট তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ অবশ্যই বাংলাদেশের অন্যতম সেরা একজন বোলার, এই মুহূর্তেও তিনি বেশ ফর্মের তুঙ্গে আছেন। যতগুলো আসর খেলেছেন তার দল ভালো না করলেও তিনি ডমিনেট করে ক্রিকেট খেলেছেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আফটার দ্যাট মুস্তাফিজুর রহমান, এবং মুস্তাফিজুর রহমানের ব্যাপারে আমরা সবাই জানি, এই জায়গাটা মুস্তাফিজুর রহমান থাকবেনই। যতগুলো আসর গেছে প্রত্যেকটা আসরে যখন থেকে তিনি পার্টিসিপেট করেছেন বেশ ভালো বোলিং তিনি করেছেন। নাম্বার 11 সাম্প্রতিক সময়ে বিপিএলের সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার তানভীর ইসলাম। তানভীর ইসলামকে আমি 11 নম্বরে রাখবো, এবং তানভীর ইসলাম ব্যাক টু ব্যাক 2টা সিজনে এরকম গেছে যে টপ 1-2 উইকেট টেকার্সদের মধ্যে তিনি ছিলেন। সো কনসিস্টেন্স বেসিসে এই জায়গাটা হয়তো অনেকের নাম বলতে পারতাম, আরাফাত সানি বলতে পারতাম, হয়তো বা নাজমুল অপু, এনামুল হক জুনিয়র একটা সিজনে ভালো খেলেছিলেন, বাট তানভীর ইসলামের এক্স ফ্যাক্টরটা ডে বাই ডে কিন্তু বেশ ভালো ডেভেলপ হচ্ছে। সো দিস ইজ মাই 11, এটাই হচ্ছে আমার একাদশ, এবং আমার এই একাদশটাতে আমি প্রায়োরিটি দিয়েছি সবচাইতে বেশি ব্যাটিং সাইডটা আমি স্ট্রং করব বিদেশি ক্রিকেটারদেরকে দিয়ে, অ্যালোমিত সেই জায়গায় সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। ওপেনিংয়ের পার্সপেক্টিভ থেকে আমি লোকাল ওই রকম ওপেনার আসলে টু বি ভেরি অনেস্ট পাই না বাংলাদেশের প্রেক্ষাপটে। সেই জায়গাটাতে দেখা যায় যে ক্রিস গেইল ওই মাপের ব্যাটার, একজন যদি সেটেল ডাউন করতে চান তামিম ইজ আ ভেরি গুড অপশন, এবং সাকিব আল হাসান তিনি তো থাকবেনই, আসলে তাকে ছাড়া তো আসলে দল আপনি গঠন করতে পারবেন না। তো এবং ফলোড বাই সেই জায়গাটা আন্দ্রে রাসেল রয়েছেন, রাইলি রুশো, এবি ডিভিলিয়ার্স রয়েছে। আমার কাছে মনে হয় যে এই ব্যাটিং ইউনিট যে কোনো দিন ম্যাচ যে কোনোভাবে ঘুরিয়ে ফেলতে পারে, এবং বোলিং ইউনিটের জায়গাটা আপনি যদি চিন্তা করেন তাহলে সেই জায়গাটায় সোহাগ গাজী নতুন বলে আছেন, মাশরাফি বিন মুর্তজা আছেন। মাশরাফি বিন মুর্তজার এখনকার সময় না, আমি প্রাইম টাইমের মাশরাফি বিন মুর্তজা বলছি। ইভেন মাশরাফি বিন মুর্তজা এমন একজন বোলার, খুব অদ্ভুত একটা ব্যাপার, 2 পা রান আপ নিয়ে বল করেন, সেই বলেও ছেলেপেলে আবার আউটও হয়, সেটাও কিন্তু আমরা দেখেছি। আর ওই সময় মাশরাফি বিন মুর্তজার কার্যকারিতাটাও বেশ ছিল। বাট ওই জায়গাটা যদি আপনি চিন্তা করেন, আপনার পেস বোলিং অপশনে তাসকিন আহমেদ রয়েছে, ধরেন মাশরাফি বিন মুর্তজা যদি বোলিংও না করে, তাসকিন আহমেদ রয়েছেন, মুস্তাফিজুর রহমান রয়েছেন, আন্দ্রে রাসেলকে আপনি মিড ওভার্স ইউজ করতে পারবেন। ইউ হ্যাভ প্লেন্টি অফ অপশনস। আমার কাছে মনে হয় তানভীর ইসলাম আছেন, সাকিব আল হাসান আছেন। সো বোলিংয়ের জায়গাটা আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হতে পারে। সো এটা হচ্ছে আমার একাদশ। আপনার একাদশটা জানতে চাই, আপনার একাদশ এবং আমার একাদশ যদি খেলে তাহলে কে জিতবে চলেন দেখি। আপনাদের একাদশ আর আমার একাদশ দেখি কেমন হয়। থ্যাংক ইউ।